বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা পড়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর। সে যে তোমার 5ই ডিসেম্বর তাকে জেল থেকে তোমার ছাড়া হয়। 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে তোমার 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু পুলিশের চোখে ধুলো দিয়ে 32 নম্বর এলগিন রোড থেকে জিয়াউদ্দিন ছদ্মনামে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার বাড়িতে 62 জন গোয়েন্দা পুলিশ তোমার ছিল, পাহারা দিয়েছিল। জিয়াউদ্দিন ছদ্মনামে তিনি পালিয়ে যান। এই সময় যদি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 3টা বইয়ের নাম আছে, বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর 3টা বই পরীক্ষায় তোমার পরীক্ষা বারবার আছে। অ্যান্ড তরুণের স্বপ্ন যদি বলা হয় ইন্ডিয়ান স্ট্রাগল, আর যদি বলা হয় অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস। তার যে তোমাকে বলা হয় দুইটা তো ধ্বনি ধ্যান রাখা দরকার, জয় হিন্দ, এবং সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী। নেতাজি সুভাষচন্দ্রকে বসুকে যদি বলা হয় গান্ধীজি একে বলছে পেট্রিয়ট অফ পেট্রিয়ট অফ পেট্রিয়টস। গান্ধীজি তো এটা বলছে, নেহরু বলছে, জওহরলাল নেহরু তাকে বলেছিল, কি বলেছিল, বলে এ লেজেন্ডারি ফিগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে যতই মত তোমার বিরোধ হোক, কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসা অটুট ছিল। তাদের যদি বলা হয় দুজনের লক্ষ্য একটাই ছিল যে ভারতবর্ষের কাছে স্বাধীনতা দেওয়া। দুইজনের পথ আলাদা। গান্ধীজি বলেছিল যে স্বাধীনতা অর্জন তো অবশ্যই করা দরকার, কিন্তু সত্য পথে, মিনস অর্থাৎ পথ তোমাকে সত্য হওয়া দরকার। গান্ধীজি বলেছিল লক্ষ্য তোমাকে পৌঁছানোর জন্য পথ যে রকমই হোক না কেন। অর্থাৎ গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে এটুকুই তোমার পার্থক্য ছিল। কি পার্থক্য? যে গান্ধীজিরও তো লক্ষ্য ছিল স্বাধীনতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর তোমার লক্ষ্য ছিল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার তোমাকে জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বলে যে স্বাধীনতা অর্জনের জন্য যে কোনো পথে অবলম্বন করতে হোক, মারপিট হোক, মারামারি, কাটাকাটি, যা কিছু হোক না কেন সেটা অবলম্বন করবে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজি বলে নেতাজি সুভাষচন্দ্র বসু পথ যেরকমই হোক না কেন, যে আগে স্বাধীনতা হওয়া দরকার। গান্ধীজি বলে পথটাও ভালো হওয়া দরকার, সত্য পথে, অহিংস পথে স্বাধীনতা আনা আছে দরকার। তো এই প্রসঙ্গে তোমরা বলে দেই যে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে বলেছিল জাতির জনক বলেছিল। নেতাজি গান্ধীজিকে জাতির জনক বলেছিল। 1943 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরে গিয়ে আজাদিনে তোমার ফৌজের তোমার কি বলে সংগঠনটি তোমার ক্ষমতায় তোমাকে দখল করে। পরবর্তীকালে 2 অক্টোবর 1943 সালে গান্ধীজি সিঙ্গাপুরে বিশাল বড় তোমাকে গান্ধী জয়ন্তী তোমার গান্ধীজির তোমার দিনটাকে জন্মদিনটি উদযাপন করেছিল। কোথায়? একদম তোমার সিঙ্গাপুরে। আমি আসি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরবর্তী ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি বলা হয়
1940 সালের 2 জুলাই গ্রেপ্তার হয় ভারত রক্ষা আইনের মাধ্যমে। আইনে তিনি গ্রেপ্তার হন এবং তিনি জেলে বসে অন্বেষণ শুরু করে দেন। অন্বেষণ যখন শুরু করে দেন, ঠিক সেই সময়কালে 5 ডিসেম্বর তাকে জেল থেকে ছাড়া হয়। জেল থেকে ছাড়া হয় এবং গৃহবন্দী করা হয়। গৃহবন্দী করা আছে, গৃহবন্দী করা হয়, গৃহবন্দী করা হয়। কলকাতার 32 নম্বর এলগিন রোডে তাকে গৃহবন্দী করা হয়। সেই সময়কালে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাড়ির সকল পরিবারকে বলে যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। আর এই খবর ব্রিটিশ মহলে পৌঁছে যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু সন্ন্যাস গ্রহণ করবেন এবং সবাই খুশি হয়ে যায়, ব্রিটিশরা খুব খুশি হয়ে যায়। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বলে যে আমি ঘরের মধ্যে এক সময় তিনি ধ্যান করবেন এবং কেউ যাতে তাকে কি করতে না পারে, তাকে যাতে ডিস্টার্ব না করে। এই সময়কালে তার ভাইপো অর্থাৎ ভাইস্তা শিশির কুমার এবং তার ভাস্তি তাকে সহযোগিতা করেছিল। 1941 সালের 5 ডিসেম্বর তাকে গৃহবন্দী করা হয়। 1941 সালের 17 জানুয়ারি পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কলকাতার এলগিন রোড থেকে পালিয়ে যান। এলগিন রোড থেকে পালিয়ে যান। এই সময়কালে 62 জন গোয়েন্দা পুলিশ গার্ড দিয়েছিল। কি ছদ্মনামে? জিয়াউদ্দিন, ছদ্মনামে পালিয়ে থেকে যান। কোন ছদ্মনামে পালিয়ে যান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জিয়াউদ্দিন ছদ্মনামে তিনি পালিয়ে যান। 17 জানুয়ারি পালিয়ে গিয়েছিল। টোটাল মিলে 9 দিন। 26 জানুয়ারি তারপরে গিয়ে তারা টের পান যে নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। 26 জানুয়ারি ব্রিটিশরা খবর পায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়েছিলেন। বলবো 27 জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় নেতাজির খবর বের হয়।
তো নেতাজি সুভাষ 27শে জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় নেতাজি গৃহত্যাগের খবর হচ্ছে কি বেরাচম হয়। এই 9 দিনে তিনি বহু দূরে পৌঁছে গিয়েছিলেন, সেই সময় কাবুলে পৌঁছে গিয়েছিলেন। এই বলা হয় ধ্যান রাখা দরকার নেতাজি সুভাষচন্দ্র বসু পালাতে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে পালাতে সাহায্য করছিল। তার ভাস্তা ভাইপো শিশির কুমার। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিল দেশের নায়ক, অমলেশ ত্রিপাঠী একটা তোমার কথা উল্লেখ করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন দেশের নায়ক, শেষ পর্যন্ত সেই দেশের নায়ককে দেশ ত্যাগ করতে হলো। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উল্লেখ করে বলেছেন যে তাসের তোমার দেশ ছেড়ে এই রাজপুত্র পাড়ি দিতে চললো দুর্গম পথে। যেই সময় গান্ধীজি এবং গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে বিভেদ বেড়েছিল, ঠিক সেই সময়কালে নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে চিঠি লিখেছিল, টেলিগ্রাম করেছিল যে তার পদত্যাগ পত্র ফিরিয়ে নেওয়া, প্রত্যাহার করা হোক। গান্ধীজি যেখানে বলেছিল যে সেটা অসম্ভব, কই বাত নেই। তো পালাতে সাহায্য করছিল তার ভাইপো শিশির কুমার, ধ্যান রাখা দরকার। এই সময়কালে যদি বলা হয় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু কোথা থেকে? বিহারের গোমো স্টেশন থেকে, কালকা মেল ধরে গিয়েছিল কোথায়? দিল্লিতে। দিল্লি থেকে ফ্রন্টিয়ার মেল ধরে দিল্লিতে যায়। দিল্লি থেকে ফ্রন্টিয়ার মেল ধরে দিল্লি থেকে ফ্রন্টিয়ার মেল ধরে পৌঁছে যায় পেশোয়ার। পেশোয়ার হয়ে কাবুল, পেশোয়ার থেকে যায় কাবুল, ইতালি থেকে যায় রাশিয়া, রাশিয়াতে এত সহযোগিতা না পেয়ে তিনি চলে যান জার্মানি। জার্মানিতে 1941 থেকে 1943 সাল পর্যন্ত ছিল, 2 বছর ছিল, 43 সাল ছিল। জার্মানি থেকে জাপান থেকে সিঙ্গাপুর থেকে চলে যায় আন্দামান নিকোবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেখান থেকে বার্মা বলতে মায়ানমার,
মায়ানমার হয়ে তোমার বার্মার রেঙ্গুনে পৌঁছায়। রেঙ্গুন থেকে তোমার চলে যায় এখানে ডিসেম্বর, 31শে ডিসেম্বর পৌঁছেছিল, 31শে ডিসেম্বর 1943। 44 সালে পৌঁছে গিয়েছিল বার্মা। বার্মা থেকে তোমার পৌঁছে গিয়েছিল কোহিমা, নাগাল্যান্ডের কোহিমা। পরবর্তীকালে 1944 সালে জাপান আত্মসমর্পণ করলে শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু সেনাবাহিনী পিছিয়ে হটতে বাধ্য হয় এবং টাইকুক বিমানবন্দরে কথিত আছে তাহকুক বিমানবন্দরে 1945 সালে 18 আগস্ট তার মৃত্যু হয় বলে তাইকুক বিমানবন্দরে 1945 সালে 18 আগস্ট তার মৃত্যু হয় বলে জানা যায়। কিন্তু 1978 সালে যে বলা মোরারজি দেশাই যখন সরকার হয় তিনি এইটাকে বাতিল করে দেন। 1978 সালে মোরারজি দেশাই সরকার পার্লামেন্টে বিল উপস্থাপনার মাধ্যমে তা বাতিল করে দেন। তার মৃত্যুর সংবাদটি ভুল বলে ঘোষণা করেন। যদিও শাহনওয়াজ যে কমিটি গঠন হয়, কমিটি বলেছিল যে নেতাজির মৃত্যু হয়েছিল, তবুও মোরারজি দেশাই সেটা না বলে ঘোষণা করে দেন। এবং 1991 সালে কলকাতার যে বিমানবন্দর আছে, কলকাতার বিমানবন্দরের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে যে কলকাতার বিমানবন্দরের নাম কি, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। 1991 সালে এটা নামকরণ করা হয়। 1992 সালে যদি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারত রত্ন পুরস্কার বলে ঘোষণা করা হয়, কিন্তু তার স্ত্রী অ্যামিলিয়া বোস সেটা অস্বীকার করেন। আসি পরবর্তীকালে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাহলে কোন কোন পথে গিয়েছিল? নেতাজিকে পেশোয়ার থেকে, পাঞ্জাব থেকে দুইজন কমিউনিস্ট নেতা চীনা ও ভগৎরাম তলোয়ার পালাতে সাহায্য করেছিল। বললাম নেতাজি পাঞ্জাব থেকে দুইজন কমিউনিস্ট নেতা, নাম অর্চল সিং চীনা এবং ভগৎরাম তলোয়ার, তাকে পালাতে সাহায্য করেছিল। এবং উত্তরপ্রদেশের একজন লোক নাম কি মিয়া আকবর, উত্তরপ্রদেশ ইউপি থেকে
মিয়া আকবর আকবর তাকে পালাতে সাহায্য করেছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, বলি নেতাজি সুভাষচন্দ্র বসু যখন তোমার পেশোয়ারে তো পৌঁছান, তাহলে প্রথমে হচ্ছে গোমো স্টেশন থেকে, বিহারে গোমো স্টেশন থেকে দিল্লি কালকা মেল ধরে দিল্লিতে যায়। দিল্লিতে থেকে তোমার কি দিল্লি থেকে ফ্রন্টিয়ার মেল ধরে তোমার পেশোয়ার বলা হয় বর্তমানকালে পাকিস্তান যদি বলা হয়, পাকিস্তানের পেশোয়ারে হচ্ছে পৌঁছান। পেশোয়ার থেকে তোমার সোজা তোমার চলে যান তোমার আফগানিস্তানে, আফগানিস্তানে কাবুল। এই কাবুলে তোমার যাওয়ার সময় সেই সময়কালে আছে কি ছিল, ব্রিটিশ এবং তোমার আফগানিস্তানের হচ্ছে বর্ডার ছিল, বর্ডার যখন হচ্ছে পার হচ্ছিল ঠিক সেই সময়কালে ধ্যান রাখা দরকার ভগৎ রাম তলোয়ার, কাহা গিয়া ভগৎ রাম, হ্যাঁ ভগৎ রাম তলোয়ার একদম হচ্ছে বিশাল বড় হচ্ছে কমিটির গোয়েন্দা তোমার কি ছিল, গোয়েন্দা বলে তোমার এখনকার দিনে র এজেন্ট যেমন ছিল, তিনি তোমার গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের তোমার সময়কালে সব থেকে বড় হচ্ছে জাসুস ছিল। জাসুস বলে তো সব থেকে বড় তুমি কি ছিল, সবচেয়ে বড় তুমি কি বলে কি বলে জাসুস বলে র এজেন্ট তুমি কি ছিল, গুপ্তচর তোমার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে সব থেকে টপ তোমার কি গুপ্তচর ছিল তোমার ভগৎ রাম তলোয়ার। তিনি সমস্ত তোমাকে ভাষা তোমাকে জানতেন। একটা ভাষা ছিল হচ্ছে পশতো ভাষা, এই পশতো ভাষা সম্পর্কে তোমার তিনি তোমাকে জানতেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো সেখানে যখন পার হয়ে তুমি নিয়ে যেতে যাবে, ঠিক সেই সময়কালে তাকে একটা অজুহাত দেয়, তিনি তো অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বসু পাঞ্জাব থেকে যখন তোমার পার হয়েছিলেন, তাদের তোমার জামা টামা বেশ ভুষা একদম নোংরা হয়ে গেছিল, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয় আপনি কি সাজবেন, আপনি তোমার বোবা হাতে সাজবেন, যাতে আপনি কোনো কিছু বলতে না পারেন। যদি কোনো কারণে টেস্ট তোমার করে আপনি যদি ধরা পড়ে যান, তাহলে আপনার জীবন আবার তোমার কি চিরজীবনের জন্য তোমার জেলে পৌঁছতে হবে। এই সময়কালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে তোমার পার হয়ে তোমার ইয়েতে যাবে কি বলে হাঁটা পথে তোমার পার হচ্ছিল আফগানিস্তান যাওয়ার পথে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু তোমার বোবা তোমার সাথে এবং ভগৎ রাম তলোয়ার তারা তোমার সঙ্গে তোমার ছিল। এই ভগৎ রাম তলোয়ার বিশাল বড় জাসুস ছিল, তিনি বলেন যে আমার কাকা কোনো কোনো বইয়ে লেখা থেকে মামা, তো কাকার রূপ তোমার দিয়েছিল, বলছিল যে তার জীবের তোমার প্রবলেমের জন্য আফগানিস্তানে বিশাল বড় একটা মন্দির বা মসজিদে তোমার ছিল, সেই মসজিদে গিয়ে যদি পূজা টুজা দেয় তাহলে তারা জীব তোমার আওয়াজ তোমার ফিরে আসবে। এই কথা বলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোথায় নিয়ে যায় বলবো যে আফগানিস্তান বলা হয়, আফগানিস্তান প্রবেশ করে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন তারা তোমার হচ্ছিল, ঠিক সেই সময়কালে ব্রিটিশরা তাকে অনেক তোমার কি বলে চেক তোমার করে, জিপ তোমার টেনে তোমার জিপ টানে চারদিকে তোমার কি বলে আলাদা আলাদা তোমার কি বলে বস্তু দিয়ে তাকে তোমার আঘাত করে, যাতে তিনি কথা বলতে পারেন কিনা। এই তোমার ঘটনা হচ্ছে পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আফগানিস্তানে যায়। আফগানিস্তানে পৌঁছানোর পর ঠিক সেই সময়কালে ভগৎ রাম তলোয়ারকে বলে যে আমাকে একটা কয়েন দিন তো। ব্রিটিশ তখন কয়েন ছিল, বলে কি করবেন, বলে কি ব্রিটিশদের তোমাকে বলা হয় ব্রিটিশ সরকারের তোমার জুতো তার মুখে থাপ্পড় কি মারবো, জুতা দিয়ে থাপ্পড় মারবো। এবং দুইজনে টাকা একটা তোমার কয়েন বের করে এবং তোমার সেই পয়সাটার উপরে প্রচুর পরিমাণে জুতার বাড়ি মারে। তারা আগেকার দিনে যদি বলা হয় যারা বিপ্লবী ছিল তারা ছোট ছোট জিনিসে বেশি খুব খুশি হয়েছিল, এবং দুজনে সেখানে পৌঁছে যান। আফগানিস্তানে যদি পৌঁছে তোমার যাওয়ার পর সেই সময়কালে আফগানিস্তানের যে তোমার কি বলে পুলিশ তোমার ছিল বা বলা পাহারাদার তোমার ছিল, তারা টের পেয়ে যায় যে এটাই তোমার সন্দেহ করে যায় এটাই তোমার কি বলে নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পারে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্দেহ করে, এবং সন্দেহ করার ফলে তার কাছে যে যা কিছু ধন সম্পদ ছিল তা সবকিছু নিয়ে নেয়। এবং শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে একটা তোমার তার বাবার দেওয়া তোমার সোনার ঘড়ি ছিল, সেই সোনার ঘড়িটা তোমার কি নিয়ে কি নেয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব অল্প দিন তোমার থাকার কথা ছিল আফগানিস্তান, খুব অল্প সময় থাকার কথা ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে ভিসারা তোমার গন্ডগোলের কারণে তিনি লম্বা চড়া দিন তোমার থাকতে তোমার হয় আফগানিস্তানে। নেতাজি সুভাষচন্দ্র বসু আফগানিস্তানে কি তোমার অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করেছিল। নেতাজি আফগানিস্তানে অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করেছিল, অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করেছিল।
আফগানিস্তানে তার বাবার দেওয়া আছে ঘড়িটা, যেটা যখন আইসিএস পরীক্ষায় 4 রঙা হয়ে পড়ি, ঠিক সেই সময় গেলে বাবা তারা তোমার হাতে একটা ঘড়ি দেওয়া ছিল, সেই ঘড়িটা তোমার তার খুলিয়েছে নেয়। এবার আসি এই আফগানিস্তানে উত্তম সিং মালহোত্রা নামে এক ব্যবসায়ী তাকে আশ্রয় চমকে দেয়। তিনি সেখানে থাকেন এবং সেখান থেকে পরবর্তীকালে তোমার ইতালি হয়ে রাশিয়া যায়, রাশিয়া হয়ে জার্মানি। এবার জার্মানিতে তোমার বলি, জার্মানিতে নেতাজি এখান থেকে 1941 থেকে 43-এ নেতাজি জার্মানিতে যান। জার্মানিতে গিয়ে তিনি একটা বিশাল বড় ধ্যান রাখা দরকার, সেই সময়কালে জার্মানিতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বিশাল বড় তোমার ব্রিটিশ তোমার সেনা জার্মানির সঙ্গে তোমার যুদ্ধে পরাস্ত হয় এবং জার্মানির সেই সেনাগুলোকে তোমার বন্দী বানিয়ে রাখে। সেই সময়কালে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সেনাগুলোকে তোমার ব্যবহার তোমাকে করে সে তোমার জার্মানিরা তোমার সেনাগুলোকে তোমার ব্যবহার তোমার করে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান লিজিয়ন গঠন তোমার করে। ইন্ডিয়ান লিজিয়ন নামে সেনা গঠন করে। 1942 সালে কাহিনী। 1942 সালে নেতাজি 1942 সালে নেতাজি কি গঠন করে? 1942 সালে নেতাজি আজাদ হিন্দ রেডিও ন্যাশনাল কংগ্রেস রেডিও ও রেডিও নেতাজি সুভাষচন্দ্র বসু কি করে আজাদ হিন্দ রেডিও ন্যাশনাল কংগ্রেস রেডিও স্থাপন করে। এই সময়কালে তিনি জার্মানি থেকে 7টা ভাষায় বাংলা, ইংরাজি, হিন্দি, পশতো, আফগান, তামিল, তেলুগু এই 7টা ভাষায় সেখান থেকে তোমাকে কি ভাষণ তোমাকে দিতেন। কোথায়? নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে। তো আজাদ হিন্দ তোমার রেডিও এবং তোমাকে ন্যাশনাল কংগ্রেস তোমার রেডিও সেখানে তোমার স্থাপনা করে, এটা কোশ্চেন পরীক্ষায় আসে 1942 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে যে আজাদ হিন্দ বাহিনী গঠন করতে চেয়েছিল, কিন্তু সেখানে জার্মানি যে বলা হয় জার্মানির সরকার সেখানে তোমার আজাদ হিন্দ বাহিনী গঠন করতে দেয় না এবং তিনি সেখানে ত্রিবর্ণিত তোমাকে পতাকার আছে মাঝখানে গান্ধীজি যে তোমার দেওয়া চোরকাকে তোমার হটিয়ে তোমার দিয়ে সেখানে একটা লম্ফ দানওয়ালা বাঘের তোমার ছবি লাগিয়ে তোমার পতাকা উত্তোলন করেন। ধ্যান রাখা দরকার। তো এবারে তুমি 1941 থেকে 43 তোমার সালে নেতাজি কোথায় ছিল? জার্মানিতে তুমি ছিল। ধ্যান রাখা দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে কোথায় যান? সিঙ্গাপুরে যান। জাপানে যান। জাপানে পরবর্তীকালে সিঙ্গাপুরে যাবে। জাপানে যান।
অ্যাকচুয়ালি 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল এবং আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হয়ে পড়লে প্রথমের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এবং জার্মানি জয়লাভ হয়েছিল, কিন্তু যখনই 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে, আর পার্ল হারবার আক্রমণ করার ফলে সেই সময়কালে আস্তে আস্তে জাপান কি বলা হয় ডিগ্রেডেশনে চলে যায়, যুদ্ধে আস্তে আস্তে পরাস্ত হয়ে যায়। এই 1942 সালে যদি বলা হয় তাহলে 1943 সালে কি বলে জাপানে যান, সেখানে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে কি নেন। অলরেডি তোমার আজাদ হিন্দ বাহিনী যদি বলা হয়, আজাদ হিন্দ বাহিনী অলরেডি আগের থেকে তোমার গঠিত ছিল। আজাদ হিন্দ তোমাকে বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে তোমার অর্পণ করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে তোমার কোথায় চলে যান বলে হচ্ছে জাপান যান, জাপান হয়ে তোমার সিঙ্গাপুরে যান। অ্যাকচুয়ালি কি হয় বলে এই কাহিনী 1942 সালে জাপান সিঙ্গাপুরে তোমার দখল করে। জাপান কি করে সিঙ্গাপুরে দখল করে 1942 সালে। যখন সিঙ্গাপুর দখল করে, সিঙ্গাপুরে ব্রিটিশদের তোমাকে উপনিবেশ ছিল, তো ব্রিটিশের সঙ্গে জাপানের কি বলে যুদ্ধ হয়, যুদ্ধে কি বলা হয় ব্রিটিশরা পরাস্ত হয়। ব্রিটিশদের অধীনে ব্রিটিশদের সেনাবাহিনীতে কাজ করতো ভারতীয় তোমার সেনারা। 45,000 ভারতীয় সেনা, 45,000 জাপান সিঙ্গাপুর দখল করে, 45,000 ভারতীয় সেনা ও তাদের ক্যাপ্টেন মোহন সিং বন্দী হয়। ক্যাপ্টেন মোহন সিং বন্দী হয়। এই ক্যাপ্টেন মোহন সিং তো জাপান যে আছে, জাপানের সরকার বলে এই 45,000 সেনাকে খাওয়া দাওয়া বন্দী বানিয়ে রাখা, তাদের দেখাশোনা করার পরিবর্তে এই ভারতীয় সেনাগুলোকে যদি কোনো না কোনো ভাবে ব্রিটিশ তোমার কি বলা হয় ব্রিটিশদের বিরুদ্ধে লাগানো যায়, তাহলে অনেক বেশি তোমার কাজ হবে, মরলেও কি ভারতীয় সেনা মরবে। এই জন্য তোমার কি ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বোসকে, যে রাসবিহারী বোস 1914 সালে ভারত থেকে PN ঠাকুর ছদ্মনামে, পরীক্ষা বারবার আসে, PN ঠাকুরের তোমার ছদ্মনামে ভারত থেকে পালিয়ে যায়। তাহলে কোথায় চলে যায়? একদম তোমার কি বলে সিঙ্গাপুরে পালিয়ে যায়। তাহলে 45,000 ভারতীয় সেনা এবং তাদের ক্যাপ্টেন মোহন সিং বন্দী হয়। এই সেনাদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে। প্রথমে ছিল অ্যাকচুয়ালি আজাদ হিন্দ ফৌজ প্রথমে গঠন হয় না, 1942 সালে প্রথম গঠন করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। পরবর্তীকালে যখন রাসবিহারী বোস এই কি এখানে আসে, তখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের নাম পরিবর্তন করে আজাদ হিন্দ ফৌজ ফৌজ গঠন করা হয়। বলবো যদি কোশ্চেন পরীক্ষায় আসে আজাদ হিন্দ ফৌজ গঠনের ধারণা কার ছিল, বলবো মোহন সিং। কার ধারণা ছিল? মোহন সিং। ভেরি ইম্পর্টেন্ট, দেখা মাত্র মোহন সিং দেখা দরকার। রাসবিহারী বোস ধ্যান রাখা দরকার, 1914 সালে PN ঠাকুর ছদ্মনামে পালিয়ে এসেছিল। এর পরবর্তীকালে রাসবিহারী বোস
রাসবিহারী বোস ও মোহন সিং এর মধ্যে মধ্যে মতবিরোধ দেখা দিলে মোহন সিংকে গ্রেপ্তার করে। এই সময়কালে এন্ট্রি মারে নেতাজি সুভাষচন্দ্র বসু। টোটাল মিলে 3 মাস দুর্গম পথে যাত্রা করে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সঙ্গে আলাপ আলোচনা করে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বলে তারা যাতে কোনো রকমের রাশিয়াকে আক্রমণ না করে, রাশিয়া দিয়ে ভারত কি বলা হয় ভারতের জার্মানির যে সেনা গঠিত হয়েছিল ইন্ডিয়ান লিজিয়ান সেনা, এই সেনা রাশিয়া হয়ে চীন হয়ে ভারতকে আক্রমণ করবে। কিন্তু হঠাৎ করে হিটলার কি বলা হয় যে রাশিয়া আক্রমণ করে দেয় এবং হিটলার বলে খুব শীঘ্রের মধ্যে রাশিয়াকে জয়লাভ করবে তারা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেতাজি সুভাষচন্দ্র বসু যে আশাই অধুরা থেকে যায়। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারকে আবেদন জানায় যে আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করা হোক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে হিটলার বলে যে জার্মানি ভারত থেকে অনেক দূরে, এর থেকে সব থেকে বেশি ভালো তিনি যদি জাপানে যান, জাপান তাকে সহযোগিতা করবে। এবং সেই সময়কালে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে যে কোনো না কোনোভাবে তাকে হাওয়াই প্লেনের মাধ্যমে জার্মানি থেকে জাপানে নিয়ে যাওয়া হোক। কিন্তু বলে প্লেনে যাত্রা সেফ নয়, এই জন্য তাকে বলা হয় যে তিনি যাতে কিসে যাত্রা করেন কি বলা হয় সাবমেরিনের মাধ্যমে। পুরা 3 মাস যাত্রা করে পুরা পৌঁছে দেয় বে অফ বেঙ্গল, বলা ভারত মহাসাগর দিয়ে দুর্গম পথ দিয়ে পুরা চলে যায় জাপানে চলে যায়। যদি বলা হয় এখানে ভারত এই দিক থেকে কি বলা হয় পাকিস্তান টাকিস্তান এদিকে বলে জাপানে চলে যায় দুর্গম পথে 3 মাস ধরে যাত্রা করে এবং জাপানে পৌঁছে যায়। জাপানে 1943 সালে নেতাজি জাপানে পৌঁছায়। এই সময় জাপানের প্রধানমন্ত্রী ছিল হিদেকি তোজো। এই সময় জাপানের প্রধানমন্ত্রী ছিল হিদেকি তোজো নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাগত জানায় এবং বলা হয় আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেওয়া হয়। 1943 সালে হিদেকি তোজো তাকে পুরো দায়িত্ব দিয়ে দেয়। 1943 সালের নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করে। কোশ্চেন পরীক্ষায় বারবার আসে নেতাজি কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করে, বলবো সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করে। 9টা দেশ স্বীকৃতি দিয়েছিল। উনিশশো 43 সালের 31শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি কোথায় পৌঁছায়? একদম পৌঁছে যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যায়। দ্বীপপুঞ্জে পৌঁছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে শহীদ আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপপুঞ্জের নাম রাখেন
শহীদ দ্বীপ ও নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শহীদ এবং স্বরাজ দ্বীপ নাম রাখেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1944 সালে কোথায় তোমার বলা হয়, বার্মাতে পৌঁছায়। 1944 সালে বার্মাতে পৌঁছে বার্মা তোমার ব্যাঙ্ক তোমার গঠন করে। সেখানকার বার্মার যে তোমার জনগণের কাছে তিনি আবদার তোমার করেন যে তাকে তোমার সহযোগিতা করতে। অনেকে তোমার তাদের হাতে হচ্ছে সোনা রূপা, গালের মানে গোলার আছে মালা, নাক কান থেকে সোনা রূপা আছে খুলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দান করেছিল। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই সময়কালে তাদের বার্মার যত লোকজন তার ছেলে মেয়েকে তোমার অমূল্য তোমার ধনসম্পদ তার কাছে দান করেছিল। 1945 সালে বলবো বার্মাতে পৌঁছেছিল। 1944 সালে যখন জাপান তোমাকে বলা হয় আত্মসমর্পণ করে ব্রিটিশদের তোমার কাছ থেকে, ঠিক সেই সময় 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সেনাকে পিছু হটতে বাধ্য করে। 1944 সালে তিনি বার্মা পৌঁছান এবং কোহিমা পর্যন্ত এবং ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কোহিমা দখল করেন। সেখানে ত্রিবর্ণিত তোমার পতাকা তোমাকে বলা উত্তোলন করেন। তো সেই সময়কালে সেই বছরে 1945 তোমার সালে যদি বলা হয় বর্ষা সাময়িক সময়ের আসার আগের কারণে এবং প্রচুর পরিমাণে মশার উপদ্রব হওয়ার ফলে আজাদ হিন্দ সরকার পিছিয়ে হতে বাধ্য হয়। আজাদ হিন্দ সরকারে টোটাল 6টা বাহিনী ছিল, ধ্যান রাখা দরকার। এরা পরে ভিডিওটা 6টা তোমার ছিল, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। তো আসি 1945 সালে তিনি সেনাকে তোমার বলা হয় তাদের জাপান আত্মসমর্পণ করলে খাদ্যের অভাব, অস্ত্রের অভাবের কারণে তিনি সেনাকে পিছিয়ে হাঁটতে বাধ্য করেন এবং সমস্ত সেনার সমস্ত নথিপত্র তিনি তোমার কি বলে নষ্ট করে দিয়ে 1945 সালে 18ই আগস্ট তাহুকুক বিমানবন্দরে বিমানবন্দর থেকে রওনা হন। এই সময় কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বিমানবন্দরে তিনি মারা যান বলে কথিত আছে। কিন্তু যখন মোরারজি দেশাই সরকার ছিল পার্লামেন্টে বিল উপস্থাপনা করেছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বলা হয় মৃত্যুকে অস্বীকার করে 1991 সালে কলকাতা বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। 1992 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারত রত্ন পুরস্কার দেওয়া হলে তার স্ত্রী এমিলিয়া সেটা নিতে অস্বীকার করেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু অক্লান্ত পরিশ্রম করে বার্মা থেকে ভারতের বিভিন্ন জায়গা যেগুলো বলা হয় মিজোরাম, নাগাল্যান্ডের কোহিমা পর্যন্ত দখল করার পরে পরবর্তীকালে তিনি ফিরে আসেন এবং তিনি যাত্রা কালে বলেছিল যখন এই 18ই আগস্ট যাত্রা করে ঠিক সেই সময় তিনি বলেছিল এমন কোনো শক্তি নেই যে ভারতবর্ষকে পরাধীনে করে রাখতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বলছে আমি যাচ্ছি কিন্তু আবার সময় বুঝে চলে আসবো, আর এমন কোনো শক্তি নেই যেটা ভারতবর্ষকে কি করে রাখতে পারে, পরাধীনতা করে রাখতে পারে। এই সময়কালে 1945 সালে
1945 সালে ভারতের রেড ফোর্ট লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হলে মহলে 1945 সালে আজাদ হিন্দ ফৌজের ব্রিটিশরা জয়লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ হয়। আর জয়লাভ করার ফলে আজাদ হিন্দ ফৌজের বিচার কার্য শুরু করে লালকেল্লায়। শুরু হলে বিচারপতি থাকেন 7 জন। ভারতীয় বিচারপতি এই আজাদ হিন্দ ফৌজের ফৌজের হয়ে বিচার কার্য করেছিলেন ভারতের বিচারপতি জওহরলাল নেহরু 22 বছর পর তিনি কোর্ট, এখন 22 বছর তিনি কি কখনো কোর্ট ধারণই করেননি। 22 বছর পর তিনি প্রথম আজাদ হিন্দ ফৌজের বিচার কার্য যখন চলছিল, 22 বছর পর, ধ্যান রাখা দরকার, কেবলমাত্র দেশের স্বার্থে 22 বছর পর তিনি কোর্ট গায়ে দিয়ে বিচার আচরণ করবেন। ভুলাভাই দেশাই, জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, এই নাম তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভুলাভাই দেশাই ও তেজ বাহাদুর সাপ্রু এই আজাদ হিন্দ ফৌজের হয়ে এরা বিচার কার্য করে, ধ্যান রাখা দরকার। ভারতীয় বিচারপতির নামে তো আজাদ হিন্দ বাহিনীর বিচার কার্য এরা করেছিল। যদিও বলা হয় শাহনাজ খান যে ছিল ক্যাপ্টেন ছিল, তার ফাঁসি হয়, তারা আটকাতে পারে না। রশিদ আলীর 7 বছরের কারাদণ্ড হয়, 7 বছরের কারাদণ্ড হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 12ই ফেব্রুয়ারি 1946 সালের 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন হয়। রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি মুসলিম যে লীগ যে আছে তারা রশিদ আলী দিবস পালন করে। ভারতের এক সপ্তাহে রশিদ আলী বলা হয় আজাদ হিন্দ দিবস সপ্তাহ বলে পালন করে শেষ পর্যন্ত। যদিও এত কিছু করার পরেও শাহনওয়াজ খানের 7 বছরের কারাদণ্ড এবং শাহনওয়াজ খানের মৃত্যুদণ্ড, ফাঁসি হয় এবং রশিদ আলী 7 বছরের কারাদণ্ড হয়। কোনো না কোনো ভাবে এইটি ইমপ্রেস হয়ে 1946 সালে কি বলা হয় নৌ বিদ্রোহ হয়েছিল। এই রশিদ আলী বলা হয় যে আজাদ হিন্দ ফৌজকে ইমপ্রেস হয়ে তারা রশিদ আলী হয়েছিল। যখন 1956 সালে 10 বছর পর 1956 সালে ক্লিমেন্ট এটলি ভারতে এসেছিল এবং আমেরিকার রাষ্ট্রপতি ভারতে এসেছিল, আইওএন হক ভারতে এসেছিল। তখন তাদের জিজ্ঞাসা করা হয়, ক্লিমেন্ট এটলিকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা যাতে ভারতকে স্বাধীনতা, এই যে নৌ বিদ্রোহ এবং 1946 সালে মন্ত্রী মিশন ভারতে পাঠিয়েছিল, ভারতে পাঠানো হয়েছিল গণপরিষদ গঠনের জন্য। হয়েছিল 1956 সালে যখন তিনি ভারতে আসেন, তাকে জিজ্ঞেস করা হলে যে আপনারা কেন
কেন এই মন্ত্রী মিশন হচ্ছে ভারতে প্রেরণ করেছিলেন এবং ভারতকে কেন স্বাধীনতা দিলেন এবং ভারতের গণপরিষদ গঠনের কথা কেন উল্লেখ করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রভাবে আমরা আছে কি করেছিলাম, এই মন্ত্রী মিশন ভারতে আছে পাঠানো হয়েছিল। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান তোমাদের কতটা বলে আছে মনে হয়, এবং এই বিষয়গুলি স্কুল লেভেলে পড়ানো উচিত কি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং জানাবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কতটা স্বাধীনতা আন্দোলনের জন্য কতটা আছে গুরুত্বপূর্ণ। এই জয় হিন্দ যখন ইয়েতে ছিল, সিঙ্গাপুরে ছিল, তিনি হচ্ছে জয় হিন্দ নারা দিয়েছিল, জয় হিন্দ কোশ্চেন পরীক্ষা আছে, জয় হিন্দ কথাটা কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটা কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ওয়ান্স অ্যাগেন আমিও বলছি জয় হিন্দ, জয় ভারত।